আজ 6 মে 2024 সোমবার। সকলে কিন্তু তাকিয়ে থাকবেন সুপ্রিম কোর্টের দিকে। যারা এসএসসি দেবেন বলে প্রিপারেশান নিচ্ছেন তারা যেমন তাকিয়ে থাকবেন, যারা এসএসসি দিয়ে স্বচ্ছভাবে নিয়োগ হয়ে চাকরি করছিলেন তারা যেমন তাকিয়ে থাকবে, একইভাবে যারা দুর্নীতি করে এতদিন চাকরি করছেন তারাও যেমন তাকিয়ে থাকবে, একইভাবে কিন্তু রাজ্য সরকারও তাকিয়ে থাকবে, পর্ষদ চেয়ারম্যানও তাকিয়ে থাকবেন, আবার শিক্ষা দপ্তরও তাকিয়ে থাকবেন, আবার মধ্যশিক্ষা পর্ষদও তাকিয়ে থাকবে। পাশাপাশি সমগ্র রাজ্যবাসী কিন্তু তাকিয়ে থাকবে আজকের সুপ্রিম কোর্টের প্রধান যে বিচারপতি রয়েছেন DY চন্দ্রচূড়, তার দিকে কিন্তু সকলেই তাকিয়ে থাকবেন। এবং কী জন্য তাকিয়ে থাকবেন আপনারা সকলেই জানেন। 22শে এপ্রিল 2024 25,753 জনের যে চাকরি বাতিল করেছিল ডিভিশন বেঞ্চ, তাদের চূড়ান্ত রায়দান কি হতে চলেছে বা চূড়ান্ত শুনানি কি হতে চলেছে বা কি নির্দেশ আসতে চলেছে সেই দিকে, সুপ্রিম কোর্টে কি রায় আসতে চলেছে সেইটা নিয়েই কিন্তু আজকের এপিসোডে আমরা একটু হালকা করে আলোকপাত করার চেষ্টা করব এবং একটু আন্দাজ করার চেষ্টা করব সুপ্রিম কোর্টের রায় কি হতে পারে বা বিচার ব্যবস্থা কোন দিকে এগোতে পারে। কেননা ইতিমধ্যে কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো আমাদেরকে অনেকটা ভাবিয়ে তুলছে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা কোন দিকে যাবে। সেই জন্য পর্ষদ একের পর এক আদালত অবমাননা করেছে, আদালতের নির্দেশকে অমান্য করেছে। সুপ্রিম কোর্টেও হয়তো সেরকমই কিছু চিন্তাভাবনা নিচ্ছে, এরকমই কিন্তু আপডেট আপাতত আমাদের কাছে আসছে। কেননা গতকাল অর্থাৎ 5ই মে 2024 পর্ষদ সভাপতি সিদ্ধার্থ মজুমদার মহাশয় কিন্তু আরও একবার ডিগবাজি দিয়েছেন। আরও একবার এই কারণেই বলছি, কেননা প্রথমবারে তিনি একবার ডিগবাজি দিয়েছিলেন, তারপরে এটা আরেকবার ডিগবাজি দিলেন। অর্থাৎ সোজা করে একবার ডিগবাজি আর একবার উল্টো করে ডিগবাজি, মানে একটা জিমনাস্টিক টাইপের। সেটা কীরকম জিমনাস্টিক সেটাই আজকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, কেননা এর উপরেই কিন্তু নির্ভর করছে এসএসসির আগামী দিনের বেকার চাকরিরত করার জন্য অপেক্ষারত ক্যান্ডিডেট এবং যারা চাকরি পাওয়ার জন্য তাদের জন্যেও। প্রথমে আমরা বলবো যে যোগ্য অযোগ্যের তালিকা দিতে নারাজ এসএসসি। দেখুন, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী এসে ঘোষণা করেছিলেন, একটা জনসভায় এসে, নির্বাচনী জনসভা অবশ্যই, সেটা ঘোষণা করেছিলেন রাজ্যে যে সকল ক্যান্ডিডেটের চাকরি চলে যাচ্ছে তাদের পাশে তিনি দাঁড়াবেন এবং সর্বসম্মতভাবে তাদেরকে সাহায্য করবেন এবং সেই রকম কার্যকলাপও কিন্তু তাদের দলীয়গতভাবে বা সরকার মাধ্যমে শুরু করে দিয়েছেন। এবং ঠিক তারপরেই পর্ষদ সভাপতি অর্থাৎ এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন যেটাই বলুন না কেন, তার সভাপতি সিদ্ধার্থ মজুমদার মহাশয় কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন আমাদের পক্ষে যোগ্য অযোগ্যের পৃথক শ্রেণীবিভাগ করে বা ক্লাসিফিকেশান করে সেটা সুপ্রিম কোর্টে জমা দেওয়ার কোনো বাধা নেই, আমরা দিতে প্রস্তুত আছি। খুব ভালো কথা। অনেকেই কিন্তু আশা করছিলেন যে তাহলে হয়তো এতদিন হাইকোর্টে ওনারা জমা দিতে চাইছিলেন না বা দিতে পারছিলেন না, যেটাই হোক না কেন সুপ্রিম কোর্টে ওনারা দিতে সম্মত হয়েছেন, সক্ষম হয়েছেন এবং সেই সঙ্গে প্রস্তুতিও নিয়ে নিয়েছেন। অর্থাৎ সেই সময়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরেই চেয়ারম্যান একটা ডিগবাজি দিয়েছিলেন, সেটা সোজা ডিগবাজি। আবার ঠিক গতকাল অর্থাৎ 5ই মে আরেকটা ডিগবাজি দিলেন, সেটা হচ্ছে উল্টো ডিগবাজি। সেটা কীরকম? ওনারা আবার কি করছেন, যোগ্য অযোগ্যের তালিকা দিতে নারাজ, এটাই কিন্তু তাদের উল্টো ডিগবাজি বা ওনার উল্টো ডিগবাজি বলা যেতে পারে। কেমন সেটাই আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। কেবলমাত্র সংখ্যাতত্ত্ব দিয়েই উনি যোগ্য অযোগ্যের শ্রেণীবিভাগ দেখাতে চাইছেন। অর্থাৎ হাইকোর্টে যেটা জমা দিয়েছিলেন 19,000 আর একটা হচ্ছে 5,000 বা 7,000 বা 6,000, যেটাই বলুন না কেন, আপনারা বুঝতে পারছেন কোন জিনিসটা আমরা বলতে চাইছি। অর্থাৎ কেবল সংখ্যাতত্ত্ব দিয়েই যোগ্য অযোগ্যের শ্রেণীবিভাগটা উনি দেখাতে চাইছেন, সেটা তাদের যে আরও ডিটেলস দেওয়া দরকার সেগুলো কিন্তু উনি দিতে চাইছেন না। সেরকমই কিন্তু একটা আপডেট আসছে। ইতিমধ্যেই এসএসসি সুপ্রিম কোর্টে জানিয়েছে যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে কে যোগ্য আর কেই বা অযোগ্য তা চিহ্নিত করা সম্ভব। তবে যা জানা যাচ্ছে আপাতত সংখ্যায়নই কোর্টে পেশ করতে চলেছে এসএসসি। অর্থাৎ
তারা শুধু বলেছিল যে যাদের চাকরি যাচ্ছে তাদের মধ্যে যোগ্য কতজন অযোগ্য কতজন সেই ক্লাসিফিকেশানটা করা সম্ভব, খুব ভালো কথা। কিন্তু এখন যেটা জমা দিতে চলেছে সেটা হলো ওই হাইকোর্টে যেটা দিয়েছিল যে 5,000, 9,000, 19,000 এইভাবে, সেটাই হয়তো দিয়ে দিতে চাইছে বা সেটাই দেওয়ার মতন একটা কিন্তু প্রবণতা দেখা যাচ্ছে এসএসসি বোর্ডের পক্ষ থেকে। তাহলে যেটা জানালো, যোগ্য অযোগ্যের তালিকা দিতে নারাজ এসএসসি। তাহলে এরকম যদি একটা পরিস্থিতি দেখা যায়, তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলুন বা সুপ্রিম কোর্টের তরফ থেকেই বলুন, তখন বলা হবে যে এটা কি, এটা ডিটেলস দেওয়া হোক বা এটা কেন আপনারা দিচ্ছেন। তখন পর্ষদের তরফ থেকে এরকমই কিছু বলা হবে, কেননা হাইকোর্টে ওনারা এরকমই বলেছিলেন যে এটা করতে সময় সাপেক্ষ ব্যাপার এবং সেক্ষেত্রে আমাদেরকে সময় দেওয়া হোক, তাহলে আমরা এটা ডিটেলসে দিতে পারবো, এরকম কথা বলবে বা এরকম অনুরোধ করবে। তাহলে তৎক্ষণাৎ সেটা যদি প্রস্তাবটা মঞ্জুর হয়ে যায়, তাহলে এই চাকরির বাতিলের ওপর স্থগিতাদেশ আনার একটা সহজ পথ তৈরি হবে এবং সেই সঙ্গে কেসটাকে ডিলে করতে করতে এগিয়ে যাবে। আর এদিকে অযোগ্যদের বেতনও দিতে থাকবে প্রতি মাসে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুপ্রিম কোর্টের রায় তাহলে কোন দিকে যেতে চলেছে বা কোন দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে একটা আন্দাজ করতে পারছেন। সুপ্রিম কোর্টে কী আদৌ হবে সেটা আগে থেকে বলা সম্ভব নয়, আগে থেকে বলা উচিতও নয়, কিন্তু কি হতে চলেছে বা কী হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা একটা কিন্তু আগাম ধারণা করা যেতে পারে এবং সেই রকমই চিন্তাভাবনা নিয়ে আজকের এপিসোড আমরা নিয়ে এসেছি। নেক্সট যেটা বলবো যে প্যানেল যেটা জমা দেবে সুপ্রিম কোর্টকে এসএসসি বোর্ড, সেখানে কিন্তু 100% রোস্টার যেন মানা হয়। এই 100% রোস্টার কতটা মানা হবে সেটাই কিন্তু সবার চিন্তার বিষয়, সকলের কাছে কিন্তু এটাই সন্দেহের বিষয়। দেখুন এখানে 100% রোস্টার বলতে কি, কতগুলো ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছিল, তাতে কতজনকে নিয়োগ করা হয়েছে, তাদের মধ্যে শিডিউল কাস্ট কত, শিডিউল ট্রাইব কত, আনরিজার্ভ ক্যাটাগরি কত, পিএইচ ক্যান্ডিডেট কত নিয়োগ করা হয়েছে, কতজন ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে, মানে ওই সকল ক্যাটাগরিগুলোতে কতগুলো করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল এবং তার এগেনস্টে কতগুলো করে নিয়োগ করা হয়েছে। শুধু সেটাই নয়, তাদের নাম, তাদের রোল নাম্বার, তাদের অ্যাড্রেস, সাবজেক্ট কোড, সাবজেক্ট এবং সেই সঙ্গে ক্যাটাগরি, সমস্ত কিছু কিন্তু একটা ডিটেলস যেটা হয়, আপনারা বুঝতে পারছেন কি বলতে চাইছি, সেই ডিটেলস সহ কিন্তু সেটা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে, তবেই সেটা হবে এই 100% রোস্টার মেনে প্যানেল জমা দেওয়া। তবেই কিন্তু বিচারপতি খুশি হলেও হতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু তিনি সেরকম পদক্ষেপ নিতে পারেন। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে পর্ষদ এরকম কিছু হয়তো দেবে না, তারা যোগ্য অযোগ্যের তালিকা হিসেবে কেবলমাত্র সংখ্যাতত্ত্বটাকেই গুরুত্ব দিয়ে সেটাকেই প্রকাশিত করতে চাইবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে কিন্তু সেটাই উপস্থাপন করতে চাইবে। তাহলে বিচার ব্যবস্থা কোন দিকে এগোতে পারে আপনারাই চিন্তা করুন, আপনারা এবার অভিজ্ঞ। আরেকটা ব্যাপার যেটা হলো, ওএমআর না থাকলেও ওএমআরকে নষ্ট করা হয়েছে বলা হচ্ছে, ঠিক আছে, খুব ভালো কথা, এবং সেক্ষেত্রে পর্ষদের যুক্তি এটাই, 1 বছর কিংবা 2 বছর রাখা যায়, সেটা নিয়মের মধ্যেই রয়েছে, তাই তারা 1 বছর বা 2 বছর রেখেছিল, কিন্তু যেই নিয়ম পেরিয়ে গেছে তৎক্ষণাৎ তারা সেটাকে নষ্ট করে ফেলেছে। যদিও বিচারাধীন বিষয়কে বা বিচারাধীন বিষয়ের অন্তর্গত যে সকল ডকুমেন্টসগুলো থাকে সেগুলো নষ্ট করা যায় না, কিন্তু জানি না কেন করেছেন, ওনারা অভিজ্ঞ, ওনারা হয়তো সেরকম কিছু চিন্তাভাবনা করেছেন। তো যেটাই হোক না কেন, ওএমআর না থাকলেও অরিজিনাল স্ক্যান কপিটা যদি থাকে, অর্থাৎ ওএমআর যে মেশিনে মূল্যায়ন করা হয়েছিল সেই মেশিনে যে স্ক্যান কপি রয়েছে, সেই স্ক্যান কপিটা যদি পুনরায় দেখা হয় তাহলেই কিন্তু কে যোগ্য কে অযোগ্য সেটা প্রমাণিত হয়ে যায়, কেননা সাদা খাতা ওখানে থেকেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে, ওখান থেকেই সহজেই ধরা হয়ে যাবে। এবং এই স্ক্যান কপি কেবল যে নাইসা নামক সংস্থার কাছেই থাকবে তা নয়, একই সঙ্গে পর্ষদের কাছেও কিন্তু থাকবে, কেননা দুটো কপি, একটা নাইসা সংস্থা যে মূল্যায়ন করছে তাদের কাছে থাকে, আরেকটা থাকে পর্ষদের কাছে। কিন্তু দুঃখের বিষয়, পর্ষদ নিজেও নষ্ট করেছে এবং নাইসার ওখানেও কিন্তু নষ্ট করে দিয়েছে। তাহলে বিচার ব্যবস্থা কোন দিকে যেতে পারে আপনারা চিন্তাভাবনা করুন। এরপর যেটা বলবো, সবথেকে ভাইটাল ব্যাপার, যে এই বিচারপতি DY চন্দ্রচূড় একদিকে যেমন বলেছেন যে
25,000 প্লাস ক্যান্ডিডেটের চাকরি চলে যাওয়াটা একটা গুরুতর ব্যাপার। ঠিক একইভাবে কিন্তু তিনি 2021-এর একটি প্যানেলে ঠিক একইভাবে অর্থাৎ এই রকমই এই কেসের মতনই কিন্তু যোগ্য অযোগ্যদের বাছাই করা সম্ভব হচ্ছিল না বলে তিনি পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করে দিয়েছিলেন 2021-এর একটা কেসে। তাহলে এক্ষেত্রেও বিচার ব্যবস্থা কোন দিকে যেতে পারে আপনারা চিন্তা ভাবনা করুন। যোগ্য অযোগ্যের তালিকা এসএসসি দিতে নারাজ, এটা যেমন একদিকে দাঁড়াচ্ছে, অন্যদিকে 100% রোস্টার মেনে এসএসসি বোর্ড সেই প্যানেল সুপ্রিম কোর্টের কাছে উপস্থাপন করবে কি না সেটা আপনারাই বুঝতে পারছেন। আর ওএমআর না থাকলেও অরিজিনাল স্ক্যান কপি বা মিরর কপি বা অরিজিনাল ফুটপ্রিন্ট সেটাও তো নষ্ট করে ফেলেছে। আর অন্যদিকে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মহাশয় কিন্তু 2021-এ একটা প্যানেল ওইভাবে যোগ্য অযোগ্যদের বাছাই করতে না পারার কারণে বাতিল করে দিয়েছিলেন। এবং আরেকটা দিক বলবো, হাইকোর্টেও কিন্তু সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ, তারপরে আবারও বিশেষভাবে নির্মিত বা দল গঠন করে তৈরি ডিভিশন বেঞ্চ থেকে অর্থাৎ পরপর 3বার কিন্তু এই একই রায়দান এসেছে। তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে তার ব্যতিক্রম আদৌ ঘটবে কিনা বা কতটা ঘটবে সেই দিকেই আমরা তাকিয়ে থাকব এবং আপনারাও অভিজ্ঞ, আপনারাও বুঝতে পারছেন সেটা আদৌ কতটা কি হবে। আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপরেই আমাদের কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা ভিডিওটি লাইক করার পাশাপাশি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন নিশ্চয়ই, প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন যদি ইনফরমেটিভ মনে হয়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কিছুক্ষণ পরে বা কয়েকটা মুহূর্ত পরেই সুপ্রিম কোর্ট থেকে কি আপডেট আসে তা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। কেননা অলরেডি সুপ্রিম কোর্টে ডেলি কজ লিস্টে 30 নম্বরে কিন্তু লিস্টেড হয়ে গেছে কেসটা। তাহলে 30 নম্বরে যদি কেস লিস্টেড হয়ে যায় তাহলে কিন্তু লাঞ্চ ব্রেকের পরে অর্থাৎ মধ্যাহ্নভোজের পরেই কিন্তু এই কেসটা আসতে চলেছে। হিয়ারিং হবে আমরা ধরে নিতে পারি বিকেল 3টের পর, কেননা গত দিনেও হিয়ারিং হয়েছিল 3:48 এবারেও ধরে নেওয়া যায়। এবং যেহেতু ডেলি কজ লিস্টে 30 নম্বরে রয়েছে, ধরে নেওয়া যায় লাঞ্চ ব্রেক বা মধ্যাহ্নভোজের পরেই এই হিয়ারিং আসতে চলেছে। আর কয়েকটা ঘন্টা, কয়েকটা মুহূর্ত পরেই আমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, সেই আপডেট এলেও আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। সকলের অগ্রগতি, সকলের সাফল্য, এ কারণেই বলছি সাফল্য, কেননা সামনে একটা মহা কঠিন যুদ্ধ আসতে চলেছে ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে। ন্যায় বনাম অন্যায়, এই যুদ্ধে কার জয় হয়, আদৌ যুদ্ধে কার জয় হবে নাকি যুদ্ধ আরও এগোতে থাকবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাব। আজকের আপাতত এপিসোড এখানেই আমরা শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, প্রয়োজনের সাথে শেয়ার যদি ইনফরমেটিভ মনে হয়, এবং নতুন এলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পথেও। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।